এই অয়েলের নিয়ম কি আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? যখন না বোধক অ ব্যবহৃত হয়। না বোধক বলতে একটা শব্দ হ্যাঁ তার আগে অ লাগাই দিলে সেই শব্দটির অর্থ না বোধক হয়ে যায়। এটা জানা আছে? সেটা কিরকম? একটা শব্দ লিখি, এই শব্দটি কি? ধীর মানে আমরা আস্তে বলছি, হ্যাঁ স্লো। এর সাথে যদি একটা অ লাগাই দিই তাহলে কি হবে? মানে তখন আর ওই আস্তে কিভাবে আস্তে বোঝায়, তখন দ্রুত বোঝাবে, তাই না? এই একটা অ লাগাই দিলাম, দিলে এই শব্দটি হয়ে গেল না বোধক। আর হা বোধক থাকলো না। ধীর মানে শান্ত, আর অধীর মানে অস্থির। বিপরীত শব্দ হয়ে গেল, একটা অর্থ অন্যটি হয়ে গেল। এটাকে বিপরীত বলা যায়, আবার না বোধকও বলা যায়। এরকম আরো কিছু শব্দ আমরা বলি। শব্দটি কি? সুখ, তাই না? সাধারণ অর্থে আমরা বুঝি যে এটা ভালো, সুখ। এর সাথে যদি একটা অ লাগাই দেওয়া হয়, এই অগুলো কি জানো? এই অগুলোকে কি বলা হয় জানো? অগুলোকে কি বলা হয় জানো? শব্দের শুরুতেও অ ধ্বনি যখন ব্যবহৃত হয়, যদিও না বোধক হয়, বোঝা যাচ্ছে না, ওই দরজা ধরে বোঝা যাচ্ছে না, না বোধক হয় শব্দের অর্থ, তবুও এই অগুলোকে ব্যবহার করতে গেলে একটা নিয়মে ব্যবহার করতে হয়। এই নিয়মটা কি? এটাকে বলা হয় শব্দের শুরুতে অ দিয়ে যদি কোনো শব্দকে না বোধক করা হয়, সেই অটাকে বলা হয় উপসর্গ। উপসর্গ, এটা একটা নিয়মে আসে। আর যদি এই শব্দের শেষে দিয়ে কোনো কিছু ব্যবহৃত হয়, সেটাকে কি বলা হয়? এটা কি উপসর্গ? সেটাকে কি বলা হয়? এই শব্দটির এখানে আমি আরেকটা শব্দ কার লাগাই দিলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রত্যয়। আর যদি শব্দ দুটো ধ্বনি এক করা হয়, তখন কি হয়? দুটো আলাদা শব্দ দুটো ধ্বনি যখন এক করা হয়, তখন কি হয়? বলো। এই শব্দ দুটোকে যখন আমরা এক করবো, এটাকে কি বলা হবে? হ্যাঁ, বিদ্যালয়। বিদ্যালয়টা কি কারণে একসাথে? সন্ধির কারণে। যখন সন্ধি করা হবে, তখন এটা বিদ্যালয় হয়ে যাবে, দুটো বর্ণ এক হয়ে যাবে। ওই পাশে শব্দটির প্রথম বর্ণ, এই পাশে শব্দটির শেষ বর্ণ, দুটো বর্ণ এক হয়ে যায়, বিদ্যালয় হয়। এটা হচ্ছে সন্ধি গঠিত নিয়ম, উপসর্গ গঠিত নিয়ম, প্রত্যয় গঠিত নিয়ম, সমাস গঠিত নিয়ম আছে না? শব্দ তৈরিতে ব্যাপক ভূমিকা রেখেছে এই নিয়মগুলো। বাংলা ভান্ডারে, বাংলা শব্দ ভান্ডারে যে শব্দগুলো আমরা পড়ি, এই শব্দগুলোকে আমদানি করতে, এই শব্দগুলোকে একাধিক শব্দে রূপান্তর করতে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে প্রত্যয়, একটা হচ্ছে সন্ধি, আর একটা হচ্ছে সমাস। আরো কিছু শব্দ আছে, জোড় কলম শব্দগুলি দুটো শব্দকে একসাথে করা যায় জোড় কলম দিয়ে। কুয়াশা, ধোয়া যোগ কুয়াশা, এই দুটোকে এক জায়গায় করলে হয় কুয়াশা, এটাকে বলা হয় জোড় কলম। বাতাবি লেবু, বাটা দিয়া যোগ কলম দিয়ে হয় বাতাবি লেবু, এটাকে বলা হয় জোড় কলম শব্দ। মনে রাখবে।
বিভিন্ন প্রক্রিয়ায় শব্দ গঠন হয়। তাহলে এখানে আমরা একটু আগে পড়লাম যে শব্দের শুরুতে অর্থাৎ আগে যদি অ থাকে, পরে যদি সেই শব্দের পরের বর্ণে শুরুতে অ আর পরের বর্ণে যদি ইকার বা উকার থাকে, তাহলে সেই শব্দটির উচ্চারণ হবে কি? শব্দের শুরু সেই বর্ণটির উচ্চারণ হবে ও এর মতো হবে, তাই না? এই যে নদী, এই বর্ণটির উচ্চারণ হচ্ছে ন দি, তাই না? আবার অনেক বর্ণে দেখা যাচ্ছে যে শব্দের শুরুতে অ আছে, অনেক শব্দের শুরুতে অ আছে, কিন্তু পরেও ওই হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার আছে, কিন্তু সেই বর্ণের উচ্চারণ ও এর মতন হচ্ছে না। সেটা কি? এই শব্দের শুরুতে ও আসে না, এই পরের বর্ণে ও আসে না, এই হ্রস্ব ইকার আসে না, কিন্তু এটার উচ্চারণ ও এর মতন হচ্ছে না। এটাকে বলা হয় ব্যতিক্রম। আগে নিয়ম বললাম যে শব্দের শুরুতে যদি অ থাকে, পরে যদি হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার থাকে, সেক্ষেত্রে শব্দের শুরু বর্ণটি উচ্চারণ হবে ও এর মতন। আমরা দেখলাম যে আরেকটি শব্দ নিয়ে এসে দেখলাম যে না, অ থাকলেও উচ্চারণ ও এর মতন হচ্ছে না। আবার ব্যতিক্রম আছে, আবারও ব্যতিক্রম আছে। দেখো, যদি নামবাচক, হ্যাঁ, এই শব্দটি যদি নামবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তিবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন তার উচ্চারণ আবার ও এর মতন হতে পারে। ব্যক্তিবাচক কি? অসীম। এটাকে অসীম না পড়ে অসীমও পড়া যায়। অসীমও পড়া যায়। অতুল প্রসাদ ও আছে না? অতুল প্রসাদ, এই অতুলের অরে ও এর মধ্যে পড়া যায় যদি ব্যক্তিবাচক অ ব্যবহার করে, না বোধক না। শব্দটি যদি না অর্থ প্রকাশ করে বা ব্যতিক্রম অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে হচ্ছে অ এর মতো উচ্চারণ হবে। আর যদি ব্যতিক্রম অর্থ প্রকাশ না করে, যদি সঠিক ব্যক্তিবাচক বর্ণ হয়, তাহলে সেটার উচ্চারণ ও এর মতন হবে। আর বাদ বাকিগুলো তো সবই ও এর মতন হবে। বুঝা যাচ্ছে না? এরকম বেশ কয়েকটি নিয়ম আছে, আমি সেগুলো করি। আর তো এর পরে ধরিতে যদি রিকার থাকে, রিকার, এটা হচ্ছে বলা হয় রি, এর কার হচ্ছে দেখো রিকার, তাই না? এই রিকার থাকলে তারপরে সেই অ এর উচ্চারণ ও এর মতন হয়। যেমন যকৃৎ, এটা অ আছে, এখানে একটা এটা কয়ডি আছে আর ত আছে। প্রথম বর্ণে শব্দের প্রথমে অ আছে, শব্দের প্রথমে অন্তর্জয় অ আছে, পরের বর্ণে কয়ডিকার আছে, আর তো বাদ থাকে, তো আপাতত থাকে। আমরা নিয়মে পাচ্ছি বর্ণের শব্দের শুরুতে আদিতে অ, আর তারপরে রিকার থাকলে সেই বর্ণটি প্রথম বর্ণটি অ এর মতন উচ্চারণ হয়, ও এর মতন উচ্চারণ হয়, তাই তো? অন্তর্জয় নয়, বৈগজ্য ওকার উচ্চারণ হয়, তাই না? বৈগজ্য ওকার উচ্চারণ হয়। যকৃৎ, 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 অদিবান যকৃৎ,
যোগকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এরকম মসৃণ বক্তৃতা, বুঝলা? ব্যতিক্রম আছে। যদি ওই অটা আগে যে কোন বর্ণে বা শব্দে আগে বসবে, সেই রকম ক্ষেত্রে উপসর্গযুক্ত যদি শব্দটি হয়, ওই ওই অটা উপসর্গ হিসেবে যদি বসে, তাহলে সেই জায়গায় পরের বর্ণে যদি রিকার বসে, সেক্ষেত্রে ও অয়ের উচ্চারণ ও পার হবে না। তখন কি হবে? তাই না? ত্রিভুজ না, এই শব্দটা হচ্ছে ত্রিভুজ। এখানে যদি একটি অ উপশব্দ লাগানো হয়, অকৃপণ, এই অ এর উচ্চারণ শুধু ও কৃপণ হয়, অকৃপণ থেকে বুঝা আছে? যেহেতু দ্বিতীয় শব্দের দ্বিতীয় বর্ণে আমরা রিকার পাচ্ছি, শব্দের শুরুতে অ পাচ্ছি, মূল কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে যদি অ থাকে, সেই অ উচ্চারণ ও এর মতো। এখানে তো অ সরাসরি ব্যবহৃত হচ্ছে, এটা সরল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এবং এটা উপসর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে এই অ এর উচ্চারণ ও এর মতো। যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে। কথা বুঝছো? ব্যতিক্রম আছে না? এরকম আইসো অয়ের পরে ধ্বনিত যদি জ কলা থাকে, জ কলা যদি থাকে, যদি জ কলা থাকে, জ কলা বলো, বর্ণটা হচ্ছে এই, আরে কাট চিহ্ন আছে এইরকম না, এটা জ কলা বলে না? আদিতে অ আর পরে বর্ণে জ কলা যদি থাকে, তাহলে সেই আদি অটা, সেই বর্ণটা ও এর মতো। যেমন গদ্য, গ দয় জ কলা, এখানে গ সাথে একটা অ আছে, তাই না? আর পরের বর্ণে যে দ যোগ জ কলা, তাই তো? এই গ এর উচ্চারণটা ও এর মতো, পদ্য, তাই না? আবার এর ব্যতিক্রম আছে, ওই উপসর্গ অ উপসর্গ হিসেবে যদি আসে এবং তার সাথে সহিত অর্থে, সহ বা সহিত অর্থে দন্তস্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে ওই অ উচ্চারণ ও এর মতন হবে না। যেমন অন্যায়, অন্যায় না, এই শব্দ শুরুতে অ আছে, দন্তান্ন আছে, জ কলা আছে, আবার অন্তস্থ আছে, মানে একটা আকার আছে না? আর অন্তস্থ আছে, এই জায়গায় শব্দের শুরুতে অ, শেষের দন্তান্ন জ কলা, পরে বর্ণে, কিন্তু উচ্চারণটাও ও এর মতন হচ্ছে, এর উচ্চারণটা অ থেকে যাচ্ছে, তাই তো? আর একটা লেখা যায় অ দন্তান্ন, দন্তান্ন জ কলা আকার অন্যায়। উচ্চারণটা কিভাবে লিখতে হবে? তোমরা যখন উচ্চারণ নিয়ম অনুযায়ী লিখবা, তখন কিভাবে লিখবা? তোমাদের খাতায় যখন উচ্চারণের নিয়ম লিখতে বলবো, উদাহরণ হিসেবে লিখতে বলবো, অথবা বানান দেওয়া থাকবে, একটা অন্যায় বানান দেওয়া থাকবে, উচ্চারণ লেখো, তখন তোমরা কিন্তু ওইভাবে লিখবা না। অ যোগ দন্তান্ন যোগ দন্তান্নই জ কলা আকার যোগ অন্তস্থ, হ্যাঁ, অন্যায়। এই যে একটা হর্ষে দিয়েছে, এই দিয়ে একটা অ কেটে দিয়ে আছে, অন্যায়।
ব্যঞ্জন বর্ণের জবরাযুক্ত নিয়ম অনেক সময় বৃত্ত পাই দুটো উচ্চারণ হয় আছে না এরকম এটা একটা বর্ণ এই শব্দ না এখানে দেখো অ যোগ ক যোগ এ আছে না কম নাকি কিওটা একটা বর্ণ আসলে এটা একটা বর্ণ দুটো বর্ণ মিলে হয় ক যোগ বর্ণ যে এখানে তা পাই না মানে একটা প্রথমটা হচ্ছে ক পরেরটা হচ্ছে খ অক কম বুঝা গেছে তাহলে ব্যঞ্জন বর্ণ কখনো কখনো ফলাযুক্ত হলে সেই বর্ণগুলো শব্দের মধ্যে থাকলে কখনো কখনো সবসময় থাকে বৃত্ত পায় আবার শব্দের শুরুতে থাকলে বৃত্ত পায় না যেমন এখানে এই বর্ণটি বৃত্ত পাচ্ছে না তাই তো পাচ্ছে পাচ্ছে এর উচ্চারণই নেই এই বফলার কোনো উচ্চারণ নেই আবার এই বফলা যদি অন্য জায়গায় ব্যবহৃত হয় তখন উচ্চারণ দুইবার হয় বর্ণটি দুইবার উচ্চারণ হয় কোন কোন জায়গায় একটা উদাহরণ দেখাও কথা বলে না এই জায়গায় এই যে মই গো আছে না এই মই গয়টা যদি এই শব্দটির সাথে লাগানো থাকে এখানে উচ্চারণ হবে কি হবে ক বয় থেকে যাচ্ছে আবার মো মই থেকে যাচ্ছে কখনো কখনো বয় কোনো চিহ্নই থাকছে না এরকম আছে না উজ্জ্বল এর বড় কোনো চিহ্ন নেই বড় কোনো উজ্জ্বল আছে এই বর্ণের এই বয়ের কোনো উচ্চারণ এরপরে যে নিয়মটি আছে আদ্য অয়ের পর যদি কিও বা বৈগজ্যায়ী হয় এটা কিও দিয়ে একটা উদাহরণ আমাদের দেখাইছে আর যদি বৈগজ্যায়ী হয় তারপরের বর্ণটি যদি পরে এই দুটি যুক্ত ব্যঞ্জনের উপরে ঠিক থাকে সেই অয়ের উচ্চারণ ও রূপে উচ্চারিত হয় যেমন কক্ষ কক্ষ দক্ষতা যোগ্য অন্তর্গত
এখানে অন্তত অন্তর্জাগত হচ্ছে না, ও এর মধ্যে যোগ। এরপরে দেখো র ফলযুক্ত আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো নয়। প্রথম বর্ণে র ফলা, প্রথম বর্ণে র ফলা, সেই র ফলা বর্ণটি ও এর মতো উচ্চারণ। কয়রা ফলা তাই তো, প্রথম বর্ণের র ফলা আর সেই বর্ণটির উচ্চারণ ও এর মতো হচ্ছে। এরকম উচ্চারণ হচ্ছে, তাই না? তারপরে সাধুরীতিতে রসই ধ্বনি ছিল এমন ক্রিয়াপদ বা বিশেষের বানানে চলিত রূপে রসই বিলুপ্ত হলেও পরবর্তী প্রভাবে অনুরূপ আদ্য অয়ের প্রায়শ ও এর মতো উচ্চারণ হয়। সাধুরীতিতে যেখানে রসইকার ছিল এখন চলিত রূপে সেই জায়গায় রসইকার ব্যবহৃত হয় না, সেই সব ক্ষেত্রে যদি যদি ওই রসইকার বিলুপ্ত হয় চলিত রূপে এসে, সেই শব্দটির উচ্চারণ ও এর মতো হবে। উদাহরণে কি আছে? করব, বলবো না, এই আগে এটা ছিল চলিত রূপ, এর সাধুরূপ ছিল বলিব। এই বটার উচ্চারণ, তারপরে বর উচ্চারণ কিরকম হচ্ছে? ও এর মতো। তাই না? বলবো। তারপরে করব, ধরব, মারব, একটা বড় এগুলো হচ্ছে আদ্য অয়ের কিছু নিয়ম। এবার আসি মধ্য অয়। মধ্য অয়, মধ্য অয়ের পরে হ্রস্বই ও হ্রস্বউ ধ্বনি থাকলে সেই অয়ের উচ্চারণ সংবৃত বা ও এর মতো নয়। সংবৃত শব্দটির অর্থ কি? লুকায়িত। সংবৃত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত আর বিকৃত, এই দুটি শব্দ এখানে আসে। এই উচ্চারণের ক্ষেত্রে একটা সংবৃত শব্দ আসে আর একটা বিকৃত শব্দ আসে। বিবৃত মানে প্রসারিত আর সংবৃত মানে লুকায়িত, ওই ভিতরে লুকানো আছে। যেমন কাকলি, কাকলি, তাই তো? আমরা সবাই উচ্চারণটা আমরা বুঝে ফেলেছি। কি হবে? है ना? কোয়া লিখতাম, উচ্চারণ করতেছি আমরা ও এর মতো, ও। তারপরে জলতি, সকরুণ, এরকম বর্ণ বা শব্দ যখন তোমাদের সামনে আসবে এর উচ্চারণটা
সহজেই বুঝে ফেলবা যে এই উচ্চারণটা হবে। তোমাদের লিখতে হবে কিন্তু একটা নিয়ম আর এটা তোমাদের দুই রকম প্রশ্ন হবে। প্রশ্ন হবে বাংলা উচ্চারণের আদ্য অয়ের, মধ্য অয়ের, অন্ত অয়ের যে কোনো একটা 5টি নিয়ম লেখো উদাহরণস্বরূপ। এরকম একটা প্রশ্ন হবে। আর একটা প্রশ্ন হবে 8টা শব্দ দেওয়া থাকবে, এর 5টি শব্দের উচ্চারণ লিখো। উচ্চারণ অনুযায়ী 5টি শব্দ লিখো। ভুল লিখতে বলছে না, সঠিকও করতে বলছে না, কি বলছে? উচ্চারণ লিখো। উচ্চারণ অনুযায়ী এই শব্দটা দেওয়া থাকলো কাকলি, শব্দটা দেওয়া থাকলো কাকলি, প্রশ্ন শব্দটা কাকলি দেওয়া থাকবে। তোমাদের কাজ হবে ওই শব্দটি লিখে সমান সমান দিয়ে কাকলি বলতে। বুঝা গেছে? কখনো কখনো হর্ষ চিহ্ন ব্যবহার করতে হয়। যদি দেখো হর্ষ চিহ্ন অর্থাৎ ওখানের স্বর লোপ পেয়েছে, যদি উচ্চারণের লেখার সময় উচ্চারণ লেখার সময় ওই হর্ষ চিহ্ন ব্যবহার না করো, শব্দটি কেটে দেবে, নম্বর শেষ। একটা শব্দের একটা হর্ষের জন্য একটা বানান, একটা নম্বর শেষ। কথা বোঝা যাচ্ছে? সব সঠিক হয়েছে, এক জায়গায় হর্ষ চিহ্ন ব্যবহার করো, ওই নম্বরটি শেষ। উদাহরণটা আমার বুঝাই দিই। তাই না? এটা নিয়ম অনুযায়ী আমরা পাচ্ছি প্রো নাকি ব্যাকরণ ঠিক থাকছে? হ্যাঁ, এই দন্তানোটা কোনো অ থাকছে না, ও থাকছে না, কোনো কিছু থাকছে না। এত বড় একটা বানানের শেষে তো একটা অপারশন দাওনি, একটা নম্বর শেষ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেই জায়গাটা হয়ে গেলি পাশে পাস, আর যদি 5টা নিয়মে 4টে নিয়ম সঠিক লেখো 4 পাও, যদি একটি সঠিক লেখো 1 পাও। এখানে 1 পাওয়ার সুযোগ নেই, আবার পুরো 5 পাওয়ার সুযোগ। তোমাদের কিন্তু নিয়ম